কারণ তাদেরকেও কখনো না কখনো এরম একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। রুদ্রনীলদাকে নিজেই যেতে হয়েছে। তার গাড়ি বিক্রি হয়ে গেছে, বাড়ি বিক্রি করেছে, কত কঠিন পরিস্থিতির মধ্যে সেও পড়েছিল। দীর্ঘদিন কাজ পাননি তিনিও। হ্যাঁ, কিন্তু লড়াইটা চালিয়ে গিয়েছিলেন। হ্যাঁ। আজকে ধরুন আপনি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন, আপনার কাজ আপনাকে দেওয়া হতো না। যে যেই সময়টার কথা বললেন না, ওই ভটভটি সিনেমার শুটিংয়ে গিয়েছেন, আউটডোর শুটিং, আমি জাস্ট জানতে চাইছি আর কি, মানে আমরাও তো এই অন্ধকার জগৎটা সম্পর্কে জানি না, কিন্তু দেখতে তো খুব আলোকিত চকচকে একটা জায়গা মনে হয়, সিলভার স্ক্রিন। এই যে আউটডোর শ্যুটগুলো হয়, শুধু তো এই ভেতরে টলিপাড়ায় এরকম এই ধরনের প্রস্তাব হচ্ছে না, তা তো নয়। আউটডোরে গেলে কিরকম কি পরিবেশ তৈরি করা হয়, একজনের কাজ করতে না পারার জন্য কিরকম পরিবেশ করা হয়? সেটা আমি মনে করি সবটাই কম্প্রোমাইজ করতেই হবে। সেটা আমি আর মানে এত দূর আর না বলাটাই ভালো। আমি শুধু জানতে চাইছি, কারণ এটা তো একটা যন্ত্রণা। আমি বলছি একজন নারী হিসেবে যন্ত্রণার, কারণ সত্যি তাদের পরিবার সংসার সব আছে, একদমই তাই। তাদের নিরাপত্তাটুকু নেই। না, দেখুন, কাজ সংসার চালানোর জন্য অনেক সময় মানুষ কি করে, মুখ বুঝে অনেক কিছু অত্যাচারটা মানে সহ্য করতে হয় তাকে, হয়তো করতে হয়েছে তাদেরকেও। আমি এত দূর কথা বলতে চাই না, কেন কে কিভাবে কাজ নিয়েছে পেয়েছে সেই জানে। আমি সেই প্রস্তাবে রাজি হইনি, তাই আমি কাজ পাইনি। আজকে 9টা বছর হয়তো কল টাইম আমাকে রাত্রি 11টা 12টার সময় দিয়েছে কেউ, তখন কাজের আশায় দৌড়েছি যে হ্যাঁ বাবা, একটা দিন কাজ করে আসলেও তো আমার ঘরে অন্তত 958 টাকা আসবে বা 1200। কোনো নিশ্চয়তা ছিল না যে আপনার কাছে কল টাইমের ফোনটা আসবে না। আমি আমাদের সেক্রেটারিকে রোজ রাত্রিবেলায় মেসেজ করতাম হোয়াটসঅ্যাপে যে দাদা কালকে কাজ থাকলে বলবেন। শুধু এই মেসেজটাই সিন্ড হয়ে থাকতো, রিটার্নটা খুব কমই আসতো। তার পেটেন্ট লোকরা কাজ পাওয়ার পরে তারপরে আমার হয়তো কোনো সময় দেখলো যে ঠিক আছে একে এক্সট্রা পাঠানো যায়, মানে লোক লাগবে সেখানে। আমার ওনার পেটেন্ট লোকরা কাজ পাওয়ার পরে ওনার ভাই, ওনার বন্ধু সবাই ছিল, তারা কাজ পাওয়ার পরে যদি বাড়তি কিছু কাজ থাকতো তখন হয়তো আমি পেতাম। আচ্ছা, কাল তো থানায় স্বরূপকে যখন নিয়ে যাওয়া হলো, আপনি ছিলেন তো সেখানে, আপনার এই বক্তব্য, এই অভিযোগ যখন শুনছেন, আমার নিজেরই বলে না চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে, তাই হচ্ছে। সেখানে কি হচ্ছিল? আমি আর ওইখানে শো হইনি, কেন আমি যা বলার তো আমার উকিলকে বলে দিয়েছি, চন্দন সাহাকে, উনি সবটা। শান্তিতে ঘুমিয়েছেন কালকের রাতটা? হ্যাঁ, খুবই স্বস্তি পেয়েছি। অন্তত অসুরের দমন করে আমি সত্যি স্বস্তি পেয়েছি। আরেকজন জেলে ঢুকলে পারে, অ্যারেস্ট হলে আমি খুবই শান্তি পাবো, সেটা হচ্ছে বাপি মালাকার। শান্তনু দে? একদম, উনিও তো আছে লিস্টে। আপনার এই অসুর নাশিনী শক্তি আমাদের সকলের মধ্যে সঞ্চারিত হোক, সেটাই চাই। এই লড়াই আপনার বেঁচে থাকুক, এবং এই লড়াই করে যেন কাজের জন্য আর ভবিষ্যতে কাউকে, আপনাকে তো নয়ই, এবং আর কাউকে যেন এরকম কাজের জন্য ভিক্ষা করতে না হয়। এই ধরনের মাফিয়া রাজ যা তৃণমূল জামানায় চলেছিল, এক একজন নিজেকে খুব বড় মাতব্বর মনে করতেন, যা খুশি করা যায় এটা ভেবে নিয়েছিলেন। একজন পুরুষের থেকে টাকা আদায়, তার বিনিময়ে কাজ, একজন মেয়ের থেকে টাকা আদায় কিংবা তার শরীর সেটা আমার সম্পত্তি, এটা ভেবে নেওয়ার দিন এবার শেষ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। তুমিও ভালো থেকো। রাধা মাধব তোমাদের সবাইকে ভালো রাখুক, অল টিমকে ভালো রাখুক। একদম।